Okay, so the first thing that we want to learn is type conversion. টাইপ কনভার্সন মানে কি, ওই যে লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে? তো আমাদের বেসিক কিছু ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল আর ক্যারেক্টার। আর এরপর জাভাতে আরেকটা অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে বুলিয়ান। সো টাইপ কনভার্সন মানে হচ্ছে যে একরকম ডাটা টাইপ থেকে আরেক রকমের ডাটা টাইপে কনভার্ট করা, ঠিক আছে? একরকম ডাটা টাইপ থেকে আরেক রকমের ডাটা টাইপে কনভার্ট করা, সেটা হচ্ছে টাইপ কনভার্সন। সো জাভা কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক টাইপ কনভার্সন করে। জাভা কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক টাইপটা কনভার্ট করে, মানে আমার বলে দিতে হয় না, সে নিজে নিজেই করতে পারে। সেটা কখন করতে পারে? যখন টাইপস আর কম্পাটিবল হয়, অর্থাৎ মানে অ্যালাউড যেটা আছে, হ্যাঁ, যেই টাইপটা একটা টাইপ থেকে আরেকটা টাইপে নেওয়া অ্যালাউড, সেটার সময় হলে। আরেকটা হচ্ছে যে ডেস্টিনেশন টাইপ ইজ লার্জার দেন দ্য সোর্স টাইপ। অর্থাৎ মনে করো এরকম যে বাইটের সাইজ হচ্ছে আমাদের 1 বাইট, আর ইন্টিজারের সাইজ হচ্ছে আমাদের 4 বাইট। সো সে এখানে কি করতে পারবে, যে যেহেতু 1 বাইটের ইনফরমেশন 4 বাইটের ভেতরে রাখা যেতে পারে, সেহেতু আমরা কোন একটা বাইটকে অটোমেটিক্যালি ইন্টিজারে কনভার্ট করতে পারি, কোন একটা বাইটকে অটোমেটিক্যালি ইন্টিজারে কনভার্ট করতে পারি। আবার কোন একটা ইন্টিজারকে অটোমেটিক্যালি ফ্লোটের মধ্যে কনভার্ট করতে পারি। সো এই জিনিসটা কিরকম? ফর এক্সাম্পল, আমি যদি ধরি আমার এরকম আছে যে বাইট বি ইকুয়ালস টু, মনে করো 23। বাইট হচ্ছে একটা ইন্টিজার টাইপের যার সাইজ হচ্ছে কত, 1 বাইট, 8 বিট, ঠিক আছে? তো মনে করো বাইট বি ইকুয়ালস টু 23। তো আমি এরকম ডাইরেক্ট লিখতে পারবো ইন্টিজার আই ইকুয়ালস টু বি, ঠিক আছে? ইন্টিজার আই ইকুয়ালস টু বি, অর্থাৎ এখানে বাইটের ভ্যালুটা ইন্টিজারের ভিতরে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার আমি এভাবেও লিখতে পারবো ফ্লোট f ইকুয়ালস টু i, অর্থাৎ i এর ভ্যালুটা অটোমেটিক্যালি ফ্লোটের ভিতরে কনভার্ট হয়ে যেতে পারে। তো এইটাকে বলা হয় হচ্ছে অটো কনভার্সন, বা মানে অটোমেটিক টাইপ কনভার্সন, বা এটার আরেকটা নামও আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইমপ্লিসিট কাস্টিং। ইমপ্লিসিট কাস্টিং, ইমপ্লিসিট কাস্টিং এর মানে হচ্ছে যে ভেতরে ভেতরে কাস্টিং হয়ে যাচ্ছে। ওকে, মানে এক ধরনের ভ্যারিয়েবল থেকে আরেক ধরনের ভ্যারিয়েবলে চলে যাচ্ছে, ভেতরে ভেতরে কাস্টিং হয়ে যাচ্ছে, ইমপ্লিসিট কাস্টিং। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ওয়াইডেনিং, ঠিক আছে? ওয়াইডেনিং অর্থাৎ হচ্ছে আগে যে ছোট সাইজ ছিল এখন সে আরেকটু বড় সাইজে যাচ্ছে, সেজন্য এইটার নাম হচ্ছে ওয়াইডেনিং। সো তাহলে আমরা 3 ধরনের নাম শিখলাম, একটা হচ্ছে অটোমেটিক টাইপ কাস্টিং, একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, আর আরেকটা হচ্ছে ওয়াইডেনিং, ঠিক আছে? ওয়াইডেনিং। সো এটা সিতেও ছিল মনে হয়, জাভাতেও এই জিনিসটা অটোমেটিক্যালি পসিবল। এছাড়া আরেকটা আছে আমাদের এক্সপ্লিসিট কাস্টিং, অর্থাৎ এখানে আমি জোর করে বলে দেব, এক্সপ্লিসিটলি বলে দেব, হ্যাঁ, যে তুমি এক টাইপের ডাটা টাইপ থেকে অন্য টাইপের ডাটা টাইপে মুভ করো, এটা আমি জোর করে বলে দেব। এইটা আমি কিভাবে বলতে পারি? ফর এক্সাম্পল, এখানে যদি আমাদের প্রোগ্রামটা দেখি একটু, যে মনে করো বাইট বি আছে, দেন আমি বললাম ইন্টিজার i ইকুয়ালস টু 257, ডাবল ডি ইকুয়ালস টু 323.142। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখানে দেখো কি করেছি, বি ইকুয়ালস টু ব্র্যাকেটের ভেতরে আমি বাইট লিখে আই লিখেছি, অর্থাৎ ইন্টিজারটাকে, ইন্টিজার যেটা আগে ছিল 4 বাইটের একটা ইনফরমেশন, সেই জিনিসটা আমি এক্সপ্লিসিটলি কাস্টিং করে বি 8 বিটের একটা ইনফরমেশনে নিয়ে আসছি। আচ্ছা, সো এখানে একটা জিনিস দেখো, আই আর বি এদের ভ্যালু যদি এখন আমি প্রিন্ট করি, আই আর বি এদের ভ্যালু যদি আমি এখন প্রিন্ট করি, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি হচ্ছে 257, এই যে এখানে আউটপুটটা দেখানো হচ্ছে যে কনভার্সন অফ ইন্টিজার টু বাইট, আই এন্ড বি 257 আর 1, অর্থাৎ
এই আই এর ভ্যালু ছিল 257, এখানে আই এর ভ্যালু 257 ছিল, এতে কোনো সমস্যা নাই, ওকে। বাট বি এর ভ্যালুটা এইটা হয়ে গেল 1। বি এর ভ্যালুটা 1 কি জন্য আসলো কেউ কি বলতে পারবা? বি এর ভ্যালুটা 257 হয় নাই, হয়ে গেছে 1। এনিওয়ান, এনি আইডিয়া? কারণ স্যার ইন্টিজারকে আমরা স্যার বাইটের ভিতরে নিচ্ছি টাইপ কাস্টিং করে, এখানে নিলে নেওয়ার কারণে স্যার আমাদের কিছু ইনফরমেশন লস হচ্ছে আই গেস। ইনফরমেশন 10 আকারে থাকবে না স্যার? 10 আকারে থাকবে, আচ্ছা। তারপর আচ্ছা, ফর এক্সাম্পল ইন্টিজার 4 বাইট আর বাইট হচ্ছে শুধুমাত্র, সরি ইন্টিজার হচ্ছে 4 বাইট আর বাইট হচ্ছে শুধুমাত্র 1 বাইট। সো স্যার আমি যদি 4 বাইটকে 1 বাইটে নেই তো আমার 3 বাইট এমনিতেই ইনফরমেশন লস হচ্ছে। সো সেই ক্ষেত্রে আই থিংক আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি এরকম হয়, মনে করো ইন্টিজার i ইকুয়ালস টু 68, তারপর আমি কি করলাম, বাইট b ইকুয়ালস টু, এভাবে এক্সপ্লিসিট কাস্টিং করলাম, বাইট তারপরে দিলাম i, ঠিক আছে। এই ক্ষেত্রে b এর ভ্যালু কত হবে? b এর ভ্যালু যদি আমি প্রিন্ট করি, এটাই তো বুঝতেছি না স্যার, মানে কনভার্সনটা কিভাবে হচ্ছে, কি ওয়ানটা আসলো কিভাবে? আচ্ছা, সো বেসিক্যালি দেখো, ওই যে তোমরা যেটা বলতেছিলে আসলে কথাটা ঠিক, 4 বাইট আর 1 বাইট একটা ব্যাপার আছে, ওকে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে মনে করো এটা হচ্ছে আমার ইন্টিজার, ঠিক আছে, যার ভেতরে 4 বাইট ইনফরমেশন থাকে এরকম। আর এইটা হচ্ছে আমাদের বাইট, বাইটের ভেতরে শুধুমাত্র 1 বাইট ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যখন 68 লিখি, হ্যাঁ, আমরা যখন এই যে 68 লিখবো, সো 68 এর বাইনারি কনভার্সন হবে, ঠিক আছে। 68 এর বাইনারি কনভার্সন হবে। সো বাইনারি কনভার্সন হয়ে মনে করো লাস্টের দিকে এরকম একটা ভ্যালু আসবে। আচ্ছা, আমরা বেরি করি কি থাকবে, সো 0 1 0 0 0 1 0 0। আচ্ছা, 64 এর বাইনারি হচ্ছে এইটা, 68 এর বাইনারি। এটা কিভাবে পেলাম এটা তোমরা কি অবশ্য তোমরা যখন সিএসসি 231 করবা তখন শিখবা, বাট কেউ কেউ হয়তো জানো। আপাতত ও ক্যালকুলেটর আচ্ছা আচ্ছা, এটা আসবে জিরো তার মানে? না, জিরো আসবে না, আমি তো বলি। সো 68 এর বাইনারি হচ্ছে এইটা, ওকে। সো এইটা 68 এর বাইনারি, তার মানে কি হবে যে এই জিনিসটা এখানে যে 8 বিট ইনফরমেশন আছে, এই 8 বিট থাকবে তোমার, এই যে আমার যে এখানে এই 8 বিট থাকবে হচ্ছে কোথায়, এই যে আমার এখানে যে 8 বিট আছে সেই 8 বিটের জায়গায় থাকবে এইটা, আর বাকি সমস্ত ইসে থাকবে হচ্ছে 0 0, ঠিক আছে। ডট 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 ডট, এখান থেকে এই পর্যন্ত পুরোটা হবে 0 0। এটা হচ্ছে 68 এর জন্য বলতেছি, ওকে। সো তুমি এই জিনিসটাকে ইন্টিজার থেকে যখন বাইটে কনভার্ট করবা, তো সে কি করবে, এই যে লাস্টের যে 1 বাইট ইনফরমেশন ছিল, অর্থাৎ লাস্টের যে এই যে এই 1 বাইট ইনফরমেশন ছিল, সে এই জিনিসটাকে নিয়ে এসে এখানে স্টোর করবে। যেহেতু এইটাকে কনভার্ট করলেও আমরা 60 পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ডাটা লস হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা যে কনভার্ট করতেছি, এই কনভার্সনের কারণে কোনো ডাটা লস হচ্ছে না, সেম ভ্যালুই থাকতেছে। কিন্তু যখন মনে করো 257 ছিল, ঠিক আছে, এখন 68 না, এখন এটার ভেতরে আছে হচ্ছে 257। আচ্ছা, 257, তোমরা যদি গুগলে লেখো যে 257 এর বাইনারি কত, তাহলে ও দেখাবে এরকম যে একটা 1, তারপর 7টা 0, লাস্টে আবার একটা 1, হ্যাঁ, অর্থাৎ সে এইরকম একটা দেখাবে যে এখানে একটা 1, তারপরে 7টা 0, 2 3 4 5 6 7, 7টা 0, তারপরে এখানে আবার একটা 1। তো এই এই পুরো ভ্যালুটার ভ্যালু হচ্ছে
257 257 কে আমরা বাইনারিতে লিখলে এরকম হয়। সো আর বাকি সব জিরো, ঠিক আছে, বাকি সব এগুলি এই পর্যন্ত জিরো। তো আমরা এখন 257 কে আমরা যখন এরকম করে বাইটে কনভার্ট করব তাহলেও কি হবে, সেই ক্ষেত্রেও কি হবে, 257 কে বাইটে কনভার্ট করলেও সে এইখান থেকে এই ভ্যালুটা, এই লাস্টের যে বাইটটা, ঠিক আছে, লাস্টের বাইটের ভ্যালুটা নিবে, নিয়ে সে এখানে বসায় দিবে। তো লাস্টের বাইটে এখানে কি আছে, 7টা 0 একটা 1। আগে যে একটা 1 ছিল মানে কিংবা আগের এখানে যা ইনফরমেশন ছিল সব মুছে যাবে, মুছে গিয়ে সে শুধুমাত্র এইটুকু ইনফরমেশন পাবে, লাস্ট বাইটের ইনফরমেশন। সেই কারণে সে এইটার ভ্যালু, যেহেতু এটা হচ্ছে 7টা 0 1 which is actually ডেসিমালে, তার ভ্যালু হচ্ছে 1। এই কারণে বাইটের ভ্যালুটা 1 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই 8টা বিট দিয়ে আমরা ম্যাক্সিমাম 256টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। 8 বিট দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 8 মানে 256টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। এর পরে যেই নাম্বারই আসবে তো সেই নাম্বারটা কি হবে, আসলে বিয়োগ হয়ে যাবে, মানে বাদ চলে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের রিজন। এই কারণে আমরা এখানে 1 দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পারছো? স্যার তাহলে তো এই যে কনভার্সনের এইগুলো তো আবার লাগবে মানে থিওরি কোর্সে নাকি? না, আমি তোমাদেরকে এরকম দিব না, সমস্যা নাই। তোমার কনভার্ট করতে হবে, এইটা আমাদের এই কোর্সের স্কোপে নাই, ঠিক আছে। না মানে স্যার এটা যদি just- হ্যাঁ এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এটা পরীক্ষায় আসবে না, সমস্যা নেই। ওকে। আর আসলেও সেক্ষেত্রে তোমরা গুগল ইউজ করতে পারবা, যেমন 323 এর বাইনারি কত, হ্যাঁ, সেই জিনিসটা তোমরা গুগলে দেখো তো, গুগলে লেখো তো বাইনারি অফ 323, কি পাও অ্যান্সার? ওয়ান জিরো ওয়ান, তারপরে হচ্ছে 4টা 0, তারপর 2টা 1। 101 তারপরে 4টা 0, হ্যাঁ, তারপরে 2টা 1। তারপরে 2টা 1। আচ্ছা, এটা হচ্ছে কত, 323 এর বাইনারি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো 323 এর বাইনারি মনে করো এটা। এখন তোমাকে বলা হলো কি এই জিনিসটাকে বাইটে কনভার্ট করো। ওকে, তো বাইটে কনভার্ট করতে নিলে আমরা কতটুক নিব, মানে 8 বিট নিব, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই 4 বিট, আর না এটা 323 না, কিছু একটা মিসিং হয়েছে, দেখো তো। 323 101 000011। 4টা 0 এই জন্য, হ্যাঁ 4টা 0, 3টা 0। ওকে, তো তাহলে আমরা 8 বিট নিব। 8 বিট কি হবে, এই 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই পর্যন্ত নিব। আচ্ছা, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর এখন তুমি গুগলে লেখো তো যে ডেসিমাল অফ 010, সরি মানে 01 4টা 0 11 01 4টা 0 4টা 0 11 11 স্যার 67 35 টা হয়তো। 35 জন হবে, 67 হবে মনে হয়। 01 01 4টা 67 স্যার। হ্যাঁ স্যার 4টা 0, ঠিক আছে ঠিক আছে। 67। তাহলে 323 এইটাকে তুমি যদি বাইটে কনভার্ট করো তুমি অ্যানসার কত পাবা? 67। 67, এক্স্যাক্টলি। বুঝতে পারছো এবার? হ্যাঁ এবার বুঝছি স্যার। ওকে, তো দেখো এই কাজটা এখানে করা হয়েছিল যে ডাবল ডি এর ভ্যালু ছিল 323.142। এইটাকে যখন বাইটে কনভার্ট করছি একদম লাস্ট লাইনে এখানে, ওকে, সো ডাবল ডি এইটার ভ্যালু ছিল 323.142। এটাকে আমরা যখন ইন্টিজারে কনভার্ট করছি সে কি করবে, এই পয়েন্টের অংশটুকু বাদ দিবে, বাদ দিয়ে শুধুমাত্র 323 প্রিন্ট করবে ইন্টিজারে যদি কনভার্ট করি এক্সপ্লিসিট কাস্টিং করে। আর ডাবল ডি এটাকে যদি আমি বাইটে নেই তাহলে সে কি করতেছে,
এই বি অর্থাৎ হচ্ছে এই 67 এই ভ্যালুটা প্রিন্ট করতেছে। কেন 67 প্রিন্ট করবে? ওই যে আমরা দেখলাম যে যেহেতু সে লাস্টের 1 বাইট ইনফরমেশন নেয়, সে কারণে সে এর আগে যা ইনফরমেশন ছিল এদেরকে মুছে ফেলে। ঠিক আছে, মুছে ফেলে আমি পেলাম 67, এজন্য সে 67 কে প্রিন্ট করে। ওকে, আইডিয়াটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি টু মানে গিভ ইউ দ্য আইডিয়া যে টাইপ আমরা যখন এরকম এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করব তখন অনেক ক্ষেত্রেই কিন্তু ইনফরমেশন লস হতে পারে। ঠিক আছে, আমরা যখন এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করব তখন অনেক ক্ষেত্রে ইনফরমেশন লস হতে পারে, বাট তারপরেও কখনো কাজের প্রয়োজনে আমরা টাইপ কাস্টিং করি। ঠিক আছে, কিছু কিছু লজিকই আছে যে টাইপ কাস্টিং করলে তুমি যে অ্যানসারটা পাবা সেটাই আসলে তুমি চাচ্ছ, যে লাস্ট বাইটে কি আছে সেটাই তুমি চাচ্ছ। তো সেক্ষেত্রে আসলে তোমাকে এক্সপ্লিসিট কাস্টিংই করতে হবে। তো আচ্ছা, ইমপ্লিসিট কাস্টিং এর একটা নাম ছিল ওয়াইডেনিং, মানে হচ্ছে ছোট সাইজ থেকে বড় করতেছিলাম। এখন এখানে বড় সাইজ থেকে ছোট করতেছি। ওকে, তো ইমপ্লিসিট কাস্টিং এর নাম যদি ওয়াইডেনিং হয় তাহলে এই এক্সপ্লিসিট কাস্টিং এর আরেকটা নাম কি হতে পারে? শর্টেনিং, কি? শ্রিঙ্কিং বা কিছু। না, সিঙ্কিং না, ওয়াইড এর অপোজিট কি? ন্যারো। ন্যারো স্যার। ন্যারো, এক্স্যাক্টলি, ন্যারো। সো বেসিক্যালি এটার আরেকটা নাম হচ্ছে ন্যারোইং। হ্যাঁ, এক্সপ্লিসিট কাস্টিং এর আরেকটা নাম হচ্ছে ন্যারোইং। ঠিক আছে, এটাও তোমরা অনেক জায়গায় দেখবা হয়তো, সো এই জন্য বলে দেওয়া। ওকে, সো এক্সপ্লিসিট কাস্টিং কিংবা ন্যারোইং দেখলাম। অটো টাইপ কনভার্সন ইন আ এক্সপ্রেশন, হ্যাঁ, এইটা আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাটার, এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, আমাদের যখন এরকম কোনো এক্সপ্রেশন থাকে, অ্যারিথমেটিক্যাল অপারেটর দিয়ে এক্সপ্রেশন থাকে, তখন কি হবে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে বাইট হোক বা ক্যারেক্টার হোক কিংবা শর্ট টাইপের ভ্যারিয়েবল হোক, বাইট, ক্যারেক্টার কিংবা শর্ট, এই টাইপের ডাটা টাইপ গুলো অ্যারিথমেটিক অপারেটরে পেলে তারা সবসময় ইন্টিজারে কনভার্ট হয়ে যায়, অটোমেটিক ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। বাইট, শর্ট কিংবা ক্যারেক্টার, এই টাইপের ডাটা টাইপ গুলো যদি কখনো অ্যারিথমেটিক অপারেটরের সাথে ধারে কাছে সান্নিধ্য পায়, they will automatically be converted into integers. সো এইখানে আমার বাইট এ বি সি এরকম ছিল, তো এদেরকে যদি আমি যখন একটু গুণ ভাগের মধ্যে দিয়ে পাস করাবো তখন আমার অ্যানসারটা আমি অবশ্যই একটা ইন্টিজার হবে, সে কারণে আমি ইন্টিজারের ভেতরে রাখবো। আচ্ছা, তো এখানে এটা দেখায় নাই, তো এইখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট কি, যে বাইট বি ইকুয়ালস টু 50, হ্যাঁ, রাখলাম। ওকে, এরপর আমি লিখতে গেলাম বি ইকুয়াল টু বি ইনটু 2, এইটাতে সে আমাকে একটা এরর দিচ্ছে। কেন এই জিনিসটা এরর হবে বলতো? এরর হওয়ার কোনো কারণ ছিল? এইমাত্র আমরা যে থিওরিটা পড়লাম তার উপর বেস করে। এটার কি কারণ বলো, স্যার হচ্ছে বাইটের ভিতরে রাখার চেষ্টা করতেছে। একটা কি করতেছে? বি হচ্ছে বি কে যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি তখন সেটা ইন্টিজার হয়ে যাচ্ছে, কিন্তু আমার ডাটা টাইপটা, ভেরিয়েবলের ডাটা টাইপটা আমার বাইটই থাকতেছে, এই কারণে। এক্স্যাক্টলি, আমি যখন এখানে বি ইনটু 2 করলাম দ্যাট মিন্স হচ্ছে সে বাইট কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে গেছে। আর আমরা কি জানি যে যখনই কোনো অ্যারিথমেটিক্যাল অপারেটর আসবে এইটা ইন্টিজার হয়ে যাবে অটোমেটিক্যালি বিটা। তো আমার অ্যানসারটা হয়ে গেছে ইন্টিজার, আমার অ্যানসারটা ইন্টিজার হয়ে গেছে। ইন্টিজার টাইপের ভ্যালুকে আমি বাইটের ভেতরে রাখতে পারবো না। ইন্টিজার টাইপের ভ্যালুকে আমি বাইটের ভেতরে তখনই রাখতে পারবো যখন আমি তাকে এক্সপ্লিসিট কাস্টিং করে দেব। এইভাবে বাইট লিখে প্যারেনথেসিস দিয়ে যখন এক্সপ্লিসিট কাস্টিং করে দিছি তখন আর প্রবলেম হয় নাই। ঠিক আছে, তো এইটা গেছে একটা সলিউশন। আরেকটা সলিউশন কি হতে পারে বলতে পারবা? যে একটা হচ্ছে এক্সপ্লিসিট কাস্টিং করলাম, আরেকটা সলিউশন কি হতে পারে এক্সপ্লিসিট কাস্টিং না করে?
এভাবেই যদি রাখতে চাইতাম তাহলে কি করতে হতো? স্যার ডাটা টাইপ চেঞ্জ করে দিলে হতো না বি এর? এটাকে ইন্টিজার বানাই দিবে। একটা ইন্টিজার ডাটা টাইপ নিতে হতো তাহলে তখন এক্স্যাক্টলি তখন আমাদেরকে এখানে বি না লিখে তখন লিখতে হতো মনে করো ইন্টিজার আই ইকুয়ালস টু বি ইনটু 2, অর্থাৎ সেক্ষেত্রে এক্সপ্লিসিট কাস্টিং প্রয়োজন হচ্ছে না, বাট এই পাশে যার ভেতরে রাখবো তার ডাটা টাইপটা আমাকে চেঞ্জ করে দিতে হতো। এটা কি খুব বেশি কনফিউজিং লাগতেছে তোমাদের কাছে? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? No, আচ্ছা, হ্যাঁ বলো। ওকে, আচ্ছা, সো ওটা ছিল টাইপ কনভার্সন। টাইপ কনভার্সনের মতোই আমাদের আরেকটা আইডিয়া আছে যেটাকে আমরা বলি আসলে টাইপ প্রমোশন। হ্যাঁ, টাইপ প্রমোশন। টাইপ প্রমোশন মানে হচ্ছে যে যখন বিভিন্ন টাইপের ডেটা আমার একটা এক্সপ্রেশনের মধ্যে যখন বিভিন্ন টাইপের ডেটা থাকবে তখন তারা অটোমেটিক্যালি কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে, তাদের ভ্যালুগুলো যে ডেটা টাইপ গুলো সেটা অটোমেটিক্যালি কিভাবে চেঞ্জ হবে। ফর এক্সাম্পল ইন্টিজার এবং ক্যারেক্টার থাকলে ইন্টিজার হয়ে যাবে, ইন্টিজার এবং ফ্লোট থাকলে ফ্লোট হয়ে যাবে, বেসিক্যালি আসলে বড় সাইজটা হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক টাইপ কনভার্সন যেমন বড় সাইজে হয় এরকম বড় সাইজটা হয়ে যাবে। তো মনে করো আমার একটা ইন্টিজার টাইপের ডেটা ছিল, তার সাথে বাইটকে যোগ করে মাল্টিপ্লাই করতেছি ফ্লোট মাইনাস ডাবল এরকম একটা এক্সপ্রেশন। তাহলে এখানে ইন্টিজার প্লাস বাইট এই জিনিসটা আগে এভালুয়েশন হবে, এভালুয়েশন হয়ে সেটা একটা ইন্টিজার টাইপ ভ্যালু থাকবে। আবার এদিকে ফ্লোট আর ডাবল এভালুয়েশন হয়ে এখানে একটা ডাবল টাইপ ভ্যালু থাকবে। এর পরের লাইনে যখন সে ইন্টিজার এবং ডাবল এই দুজনকে মাল্টিপ্লাই করবে তখন আবার দেখবে যে ইন্টিজার ডাবলের মধ্যে ডাবলের সাইজ বড়, সে কারণে আমার টোটাল অ্যান্সারটা আসলে ডাবলে চলে আসে। অর্থাৎ আমার এখানে টোটাল এক্সপ্রেশনটা ছিল এরকম ইন্টিজার বাই ফ্লোট ডাবল, কিন্তু আলটিমেটলি ফাইনাল অ্যান্সারটা আমি একটা ডাবল টাইপ হিসেবে পাচ্ছি। ব্যাপারটা সবাই বুঝতে পারছি? সো মাল্টিপল ডেটা টাইপ যদি in an expression, so if there are multiple data types in an expression, in that case Java's auto type casting that thing works, where the type is being promoted to the larger number size data type. তো আচ্ছা, এইখানে তাহলে একটা তো মনে করো যদি এরকম থাকে তুমি পারবা, তারপরে জাস্ট লেখার জন্য একটু বলছি। তো মনে করো ইন্টিজার মনে করো এরকম আছে, তাহলে আলটিমেটলি ফাইনাল অ্যান্সারটা আমাদের কিরকম হবে? ডাবল টাইপের। আলটিমেটলি ফাইনাল অ্যান্সারটা একটা ডাবল ভ্যালু হবে, ঠিক আছে, আলটিমেটলি ফাইনাল অ্যান্সারটা একটা ডাবল ভ্যালু হবে, বিকজ ক্যারেক্টার শর্ট এই দুজনের মধ্যে শর্টের সাইজ না, হ্যাঁ ক্যারেক্টারও 2 বাইট শর্টও হচ্ছে 2 বাইট, তো এই দুইজনের মধ্যে আসলে তাহলে শর্ট হবে। হ্যাঁ, তো দুজনের যেহেতু সেম সাইজ নিউমারিকে যাবে সে শর্ট হবে, ক্যারেক্টার শর্ট কনভার্ট হয়ে শর্ট হলো, সেই শর্ট ভ্যালুটা ইন্টিজারের সাথে যখন মাল্টিপ্লাই হবে তখন ইন্টিজার হয়ে যাবে, আবার যখন ডাবলের সাথে ডিভিশন হবে তখন এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে। একটা কমন মিস্টেক কিন্তু আমাদের মাঝে মাঝে হয়। হ্যাঁ, এই জিনিসটা তোমরা একটু খেয়াল রেখো। ফর এক্সাম্পল আমি এভাবে লিখলাম ইন্টিজার I equals to 5, ইন্টিজার I j equals to 2, তারপর আমি লিখলাম ডাবল d equals to I divided by j, এরকম।
বলো তো ডাবল ডি এর ভিতরে অ্যান্সার কি হবে? টু। ডাবল ডি এর ভেতরে 2 হবে? কেন 2.5 হওয়ার কথা না? But data type integer. ইমতিয়াজ শুনতে পাইনি, আবার একটু বলবা? See, I এর যেহেতু integer data type না। স্যার এই যে এসব ইউজ করলে তো ডাটা টাইপ ইন্টিজার হয়ে যায়। ডাটা টাইপ ইন্টিজার হয়ে যায়, হ্যাঁ এক্স্যাক্টলি। সো বেসিক্যালি দেখো এখানে একটা ইন্টিজার ডিভিশন ইউজ করছি এবং আমার ডাটা টাইপও হচ্ছে ইন্টিজার, দুজনেই ইন্টিজার, আইও ইন্টিজার জেও ইন্টিজার। সে কারণে আমি এখানে ডাবল ডি ডিক্লেয়ার করলেও সেখানে কি হবে, সে প্রথমে 5 কে 2 দিয়ে ভাগ করবে, 5 কে 2 দিয়ে ভাগ করে সে আসলে একটা ইন্টিজার ভ্যালু পাবে যেটা হচ্ছে 2। সে 2.5 পাবে না, কারণ হচ্ছে এটাও ইন্টিজার এটাও ইন্টিজার, 2.5 পাবে না। তো না পাওয়ার কারণে সে এখানে তাহলে 2 বানাবে এবং ডি এর ভেতরে তাহলে সে রেখে দেবে 2.0। তো আমার অ্যানসার আমি আসলে পাবো 2.0, কিন্তু অ্যানসার আসলে পাওয়ার কথা ছিল 2.5। সো এইটার সলিউশন আমরা কি দেখলাম, সলিউশন কি হতে পারে? টাইপ কনভার্ট। টাইপ কনভার্ট করে দিতে হবে, অর্থাৎ তুমি এখানে যখন ডিভিশনের কাজ করবা, এই ডিভিশনের কাজের আগেই তোমাকে হয় আই অথবা জে, হ্যাঁ এইটাও দিতে পারো। এখানেও আসলে ওই যে তুমি মানে আরেকজন বলতেছে এরকম করে দেবো যে আমি এখানে মনে করো জে এর সাথে বা আই এর সাথে, একজন যেটা বললা এটাও কিন্তু ওই যে যেটা আমরা একটু আগে দেখলাম আই এর সাথে 1.0 গুণ করে দিলাম। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এই যে এটা কিন্তু অটোমেটিক টাইপ প্রমোশনের মাধ্যমে এই জিনিসটা ডাবল হয়ে যাচ্ছে। এখন ডাবলকে তুমি যখন ইন্টিজার দিয়ে ভাগ করবা অ্যানসার ডাবলই পাবে। ওকে, তো এইটা হচ্ছে একটা উপায় যে 1.0 দিয়ে গুণ করে দিলাম তাহলে ওই জিনিসটা ডাবল হয়ে গেল। এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটা হচ্ছে তুমি চাইলে এরকম এক্সপ্লিসিট কাস্টিং করে দিতে পারো, মনে করো ডাবল আই ডিভাইডেড বাই জি। তো এখন কি হয়ে গেল, এই আই যে আইটাকে তুমি যোগ করে ডাবল বানায় দিলে। হ্যাঁ, তো তুমি এইটা এভাবেও করতে পারো অথবা এভাবেও করতে পারো, মানে যে কেউ ডাবল বানাতে পারো, যে কোনো একজনকে তোমার ডাবলে কনভার্ট করে দিলেই হয়ে যাবে। তখন কি হবে, তখন এই পুরো এক্সপ্রেশনের অ্যানসারটাই ডাবলে পাবা তুমি। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য কমন মিস্টেকস আমাদের মাঝে মাঝে হতো, সিতে হতো যে আমরা আসলে এটা যে ইন্টিজার ডিভিশন সেটা খেয়াল করতাম না। ওকে, সো এইটা একটা গেল টাইপ প্রমোশন। দেন অ্যারে, হ্যাঁ আমরা এবার আরেকটা টপিকে চলে আসি, অ্যারে। তো সি তে আমরা অ্যারে তো অনেক ডিক্লেয়ার করেছি, অনেক লিখেছি। তো আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতাম, মনে করো ইন্টিজার অ্যার 10, এর মানে কি হতো, এর মানে হচ্ছে 10টা ইন্টিজার রাখার মতো একটা জায়গা তৈরি হতো। জাভাতে ডিক্লারেশন এবং এই জাভাতে দুটো পার্ট আছে বুঝছো, একটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন আর একটা হচ্ছে অ্যারে অ্যালোকেশন। আমাদেরকে মনে রাখতে হবে যে সি তে ডিক্লারেশন এবং অ্যালোকেশন একবারেই হয়ে যেত, কিন্তু আমাদের জাভাতে ডিক্লারেশন হচ্ছে একটা পার্ট আর অ্যালোকেশন হচ্ছে আরেকটা পার্ট। এবং অ্যালোকেশন করার জন্য আমাদেরকে নিউ নামে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সো বেসিক্যালি আমি যদি এভাবে লিখি, যে ইন্টিজার এ, তাহলে একটা ভ্যারিয়েবল রাখার জন্য জায়গা তৈরি হবে। আমি যদি এভাবে লিখি ইন্টিজার এ স্কয়ার ব্র্যাকেটস, তাহলে কম্পিউটারের মেমোরিতে কি হবে, কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা তৈরি হবে, এ নামে একটা জায়গা তৈরি হবে, ঠিক আছে। এবং এই জায়গাটার ভেতরে সে মানে কিছু অ্যালোকেট করবে না, শুধু একটা ভ্যারিয়েবল তৈরি করবে যার ভেতরে একটা মেমোরি অ্যাড্রেস থাকতে পারে, এরকম করে একটা ভ্যারিয়েবল সে তৈরি করবে যার ভেতরে একটা মেমোরি অ্যাড্রেস থাকতে পারে। সো এইটা হচ্ছে আমার কি হলো, শুধুমাত্র মানে ডিক্লারেশন হলো যে অ্যারে তৈরি করব আমি, কিন্তু কোনো জায়গা অ্যালোকেট হয় না।
এরপরে আমাকে জায়গা অ্যালোকেট করতে হলে এক্সপ্লিসিটলি এইভাবে বলে দিতে হবে নিউ ইন্ট মনে করো 5 নিউ ইন্ট 5। আমি যদি এইভাবে লিখি এখন কি হবে, এখন কম্পিউটারের মেমোরিতে 5টা ইন্টিজার রাখার জন্য একটা ঘর তৈরি হবে, 5টা ইন্টিজার রাখার জন্য একটা ঘর তৈরি হবে এবং এই ঘরের প্রথম অ্যাড্রেসটা এই এর ভেতরে থেকে যাবে। সো এ বেসিক্যালি এই ঘরের প্রথম অ্যাড্রেসটাকে পয়েন্ট আউট করবে। তো আবারও বলি, আমি যখন এইভাবে করে লিখবো নিউ ইন্টিজার 5, তখন গিয়ে কম্পিউটারের মেমোরিতে এরকম একটা জায়গা দখল হবে এবং দখল হওয়ার পর তার যে প্রথম অ্যাড্রেসটা, এইটার যে মেমোরি অ্যাড্রেস আছে প্রথম জায়গাটা, সেই মেমোরি অ্যাড্রেসটা এর ভেতরে অ্যাসাইন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের জাভাতে, আমাদের মনে রাখতে হবে জাভাতে আমাদের দুইটা স্টেপ লাগে, হ্যাঁ, একটা হচ্ছে ডিক্লারেশন, একটা অ্যালোকেশন। তবে এইটা ঠিক যে তুমি ডিক্লারেশন আর অ্যালোকেশন এই জিনিসটা তুমি একবারেই করে দিতে পারো। তো নিউ ইন্ট নিউ ইন্ট, ঠিক আছে। সো একটা লাইনেই আমরা করে দিতে পারি, বাট আমাদেরকে পুরো কথাটাই লিখতে হবে, নিউ কিওয়ার্ড দিয়ে পুরো কথাটা লিখতে হবে, তাহলেই শুধুমাত্র একটা অ্যারে তৈরি হবে। আমরা এই যে আর্টস এর ক্ষেত্রে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আর্টস যখন দেখেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আমরা এইভাবেও লিখতে পারি যে স্কোয়ার ব্র্যাকেটসটা আমরা চাইলে নামের আগেও দিতে পারি, ঠিক আছে। জাভার যে নতুন মনে হয় যেদিকে 1.5 অনওয়ার্ডস, তো সেখান থেকে এই জিনিসটা অ্যালাউড যে তুমি চাইলে স্কোয়ার ব্র্যাকেটসটাকে আগেও রাখতে পারো, দুইটাই সেম জিনিসই বোঝাবে, কোনো ডিফারেন্স নেই। ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের জাভাতে কিভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করি এই জিনিসটা। এখন মনে করো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, মনে করো অ্যারে কিভাবে ব্যবহার করা যায়, যে ইন্টিজার মান্থ ডেজ এই দিয়ে কতগুলি নাম্বার কমা কমা দিয়ে এই করেছে। সো বেসিক্যালি এখানে অ্যারে ডিক্লারেশনের সাথে সাথে অ্যারেটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে এক্সপ্লিসিটলি নিউ কিওয়ার্ড দিয়ে জায়গা দখল করি নাই। আমি কিভাবে লিখেছি যে ইন্টিজার মান্থ অ্যারে, সো বেসিক্যালি আমি এইভাবে লিখেছি ইন্টিজার মান্থ ডেজ অ্যারে সমান সমান দিয়ে কার্লি ব্রেসেসের মধ্যে আমি কতগুলো নাম্বার লিখেছি। অর্থাৎ আমি যতগুলো নাম্বার লিখবো ততগুলো সাইজের একটা অ্যারে তৈরি হবে, তৈরি হয়ে এই মান্থ ডেজের ভিতরে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমি যদি এখন মান্থ ডেজ 3 এই ঘরটা অ্যাক্সেস করতে চাই তাহলে কত প্রিন্ট হবে বলতো, ভ্যালু কত প্রিন্ট হবে? 31 না, অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 30 সরি 30। হ্যাঁ, অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে মান্থ ডেজ 3। ঠিক আছে, মনে আছে? সি তেও ছিল আমাদের এরকম অ্যারের ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে। তো মান্থ ডেজ 3 মানে হচ্ছে 4 নাম্বার ঘর আসে, ঠিক আছে। তো এই কারণে সে প্রিন্ট করবে 30। তো আসলে এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে সে প্রিন্ট করবে এপ্রিল হ্যাজ 30 ডেজ। আচ্ছা, যদি আমি এখানে মান্থ ডেজ দিয়ে এখানে আমি 20 দিতাম তাহলে কত প্রিন্ট হতো? রান টাইম এরর দেখাবে, তখন একটা এরর হতো, ঠিক আছে। জাভাতে এটাকে আমরা বলি হচ্ছে রান টাইম এরর, হ্যাঁ, এরর। এবং সে একটা বলতো যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, হ্যাঁ, অর্থাৎ তুমি যে ইন্ডেক্স দিছো এই ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে গেছে, মানে এর অনেক বড়। এমনকি তুমি যদি একটা নেগেটিভ ইন্ডেক্সও দাও, অর্থাৎ মান্থ ডেজ এর ভেতরে তুমি -5 এই কথাটা লিখলা কিংবা -1, তাহলেও সে এরর দিবে, ঠিক আছে, কারণ নেগেটিভ ইন্ডেক্স পসিবল না। তো এটা হচ্ছে আমাদের অ্যারের এক্সাম্পল, অ্যারে কিভাবে ব্যবহার করে। 2D অ্যারে, ঠিক আছে, একটু আমরা দেখি যে 2D জাভাতে আমরা 2D অ্যারে কিভাবে ব্যবহার করব। একটা মজার ব্যাপার আছে যে ফর এক্সাম্পল আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন 2 ডাইমেনশনাল অ্যারে বানাতে চাইতাম, ঠিক আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন 2 ডাইমেনশনাল অ্যারে বানাতে চেতাম তখন আমাদেরকে কি করতে হতো? আমাদেরকে সবসময় একটা ফিক্সড সাইজ অ্যারে বানাতে হতো।
ফিক্সড সাইজ অ্যারে বানাতে হবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে আমাদের এইরকম একটা তৈরি হতো না, এরকম একটা 2 ডাইমেনশনাল টেবিলের মতো তৈরি করতে হতো আমাদেরকে, এবং মনে করো এরকম একটা 2 ডাইমেনশনাল টেবিল তৈরি করতে হতো, এবং সেই টেবিলে আমরা অ্যাক্সেস করতাম। সো আমি যদি বলতাম, মনে করো এই টেবিলটার নাম হচ্ছে এর, আমি যদি বলতাম এর 00, তাহলে 0 নাম্বার রোয়ে 0 নাম্বার কলাম এটাকে বুঝতো। আমি যদি বলতাম এর 1 3, তাহলে কি বুঝতো, সরি এর 1 স্কয়ার ব্র্যাকেট সি, মনে করো এর 1 3, তাহলে এই 1 নাম্বার রোয়ে 0 1 2 3, এই 3 নাম্বার কলাম এটাকে বোঝায়। তো এর 1 3 এটা ছিল না আমাদের সি তে আইডিয়া। ইয়েস। জি স্যার। সো 2D অ্যারে আমরা সি তে এইভাবে করে ব্যবহার করতাম, মানে তৈরি করতে পারতাম এবং ব্যবহার করতাম। আমরা ডিক্লেয়ার করতাম কিভাবে, ইন্টিজার অ্যার, মনে করো 1 2 3 4 5 6, তো আমরা ডিক্লেয়ার করতাম এভাবে অ্যার 6 নাম্বার অফ রোজ, আর তারপরে হচ্ছে 5 নাম্বার অফ কলাম, অর্থাৎ আমার কয়টা রো লাগবে আর কয়টা কলাম লাগবে সেই ভ্যালু দিয়ে আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতাম। এটা হচ্ছে আমরা করতাম হচ্ছে সি তে। ওকে, জাভাতে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, জাভাতে এই জিনিসটা একটু জটিল হয়ে গেছে কিছুটা, এবং জটিল বলতে মানে একটু ডাইনামিক করা হয়েছে। এই জিনিসটাকে আসলে জটিল না বলে বলা হচ্ছে ডাইনামিক করা হয়েছে, এবং কিভাবে আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, মনে করো ইন্টিজার অ্যাড নিউ ইন্ট 6 5, ঠিক আছে, এরকম। আমি যদি এইভাবে কোনো কমান্ড দেই জাভাতে, ইন্টিজার অ্যাড নিউ ইন্ট 6 5, তাহলে সি এর মতোই এরকম একটা 2D অ্যারে তৈরি হবে, যার 6টা রো থাকবে, 5টা কলাম থাকবে। কিন্তু জাভাতে যে জিনিসটা নতুন আনা হয়েছে ফিচার, সেটা হচ্ছে যে আমি চাইলে একটা ডাইনামিক সাইজের 2D অ্যারে তৈরি করতে পারি। আমি একটা ডাইনামিক সাইজের 2D অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ মনে করো কিরকম, মনে করো দিলাম 5 এরকম, ঠিক আছে, ইন্টিজার অ্যারে এরকম নিউ ইন্টিজার 5 8, অর্থাৎ 5টা রো থাকবে, কিন্তু 5টা রো এর প্রত্যেকটাতে কলাম কয়টা করে থাকবে সেটা আমি কোনো কিছু দিয়ে দিই। 5টা রো এর প্রত্যেকটাতে কলাম কত করে কোনটা থাকবে সেইটা আমি দিয়ে দিই। তো আমি যদি এখানে এইভাবে লিখি যে অ্যারে 0 নাম্বার রো, হ্যাঁ, এর ভেতরে এভাবে লিখি নিউ ইন্ট 3, তাহলে একটা, আচ্ছা আরেকটা লাইন লিখি, আবার মনে করো এর পরে লিখলাম এরকম অ্যারে 1 কলাম goes to new int 5, তারপরে অ্যারে 2 কলাম goes to new int 4, মনে করো এইভাবে করে লিখলাম। তাহলে কি হবে, এখানে একটা ডাইনামিক সাইজের 2D অ্যারে তৈরি হবে। অর্থাৎ প্রথম রোতে আমার 3টা ভ্যালু রাখা যাবে, 1 2 3, 3টা ভ্যালু রাখা যাবে। পরের রোতে আমার 5টা ভ্যালু রাখা যাবে, অর্থাৎ 1 2 3 4 5, পরের রোতে 5টা। 3 নাম্বার রোতে পরেরটাতে 4টা ভ্যালু রাখা যাবে, 1 2 3 4, এরকম করে 3 নাম্বারটাতে 4টা ভ্যালু রাখা যাবে। অর্থাৎ দেখো, আগে আমার এইটা ছিল, এই যে এখানে যেটা ছিল সেটা ছিল একদম ফিক্সড সাইজ, ঠিক আছে, সেটা ছিল একদম ফিক্সড সাইজ, কিন্তু এখন আমি চাইলে এরকম ডাইনামিক অ্যারে তৈরি করতে পারি। ডাইনামিক অ্যারের লাভটা কি, কারণ এতে হচ্ছে অপ্রয়োজনীয় স্পেস আমার অ্যালোকেট করতে হয়। যেই কয়টা রোতে যতটুকু স্পেস প্রয়োজন হয় শুধু ততটুকু অ্যালোকেট করলেই হয়। এটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক 2D অ্যারে, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন সেই সাইজের 2D অ্যারে আমি তৈরি করতে পারবো।
তো এইটা হচ্ছে জাভার একটা এক্সট্রা ফিচার, একটা নতুন ফিচার যেটা আমরা সি তে আগে দেখিনি। তো ফর এক্সাম্পল এখানে দেখো এই জিনিসটাই দেখানো হয়েছে যে 2D 0 সেখানে আমরা নিউ ইন করতেছি, 2D 1 সেখানে আমরা এরকম। তো এরকম করে প্রত্যেককে এখানে এই ঘরে একটা, এই ঘরে দুটা, এই ঘরে তিনটা, এই ঘরে চারটা, এরকম করে আমরা নতুন করে দিয়ে দিচ্ছি, কি বলো যে অ্যাসাইন করে দিচ্ছি। তো each row here contains different number of columns, আর বাম পাশেরটাই ছিল যে each row contains the same number of columns. কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? ওকে, বেসিক্যালি তোমরা এই ডাইনামিক 2D অ্যারে আমরা মনে হয় হয়তো এই কোর্সে অতটা ব্যবহার করবো কিনা জানি না, বাট তোমরা যদি সিএসসি 2 to 5 করো সেখানে আমাদের ডাইনামিক অ্যারে তৈরি করার প্রয়োজন হবে, ঠিক আছে? ওকে, তো এখানে আইডিয়াটা দিয়ে রাখলাম যে জাভাতে ইট ইজ পসিবল, কিংবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাসও এই জিনিসটা পসিবল, যে ডাইনামিক অ্যারে। ডিক্লারেশন অফ অ্যারে মানে অ্যারেটাকে যেটা বললাম যে আমরা বিভিন্ন উপায়ে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। উপরে এখানে একটা উপায় দেখানো হচ্ছে, নিচে আরেকটা যেখানে স্কয়ার ব্র্যাকেটটা সামনে দেওয়া আছে। তো 2D অ্যারের ক্ষেত্রেও সেম, এভাবে সামনে দিতে পারি, পিছনে দিতে পারি, দুটো। আবার এট এ টাইম তিনটা অ্যারে তৈরি করতে পারি, যেমন নামস নামে এখানে একটা ইন্টিজারের অ্যারে, নামস 2 নামে একটা, নামস 3 নামে একটা। কিন্তু এখানে শুধু অ্যারেগুলোর নামগুলি তৈরি হয়েছে, কোনোটাতে কিন্তু মেমোরি অ্যালোকেট করা হয় নাই এখন। তো স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে নামসের জন্য একটা মেমোরি অ্যালোকেট করতে হবে, নামস 2 এর জন্য একটা, নামস 3 এর জন্য একটা, এরকম করে প্রত্যেকটা অ্যারের জন্য আলাদা করে মেমোরি অ্যালোকেট করে দিতে হবে। এরপর আমাদের অ্যারিথমেটিক অপারেটরস, এইটা আমাদের সিতেও মনে হয় আমরা এই টেবিলটা দেখে এসেছি, তাই না? সিতেও আমাদের এরকম একটা টেবিল ছিল যে কি কি অ্যারিথমেটিক্যাল অপারেটর আছে। তো এইখানে এদেরকে আসলে তাদের প্রিসিডেন্স অনুযায়ী সাজানো হয়েছে, হ্যাঁ? অর্থাৎ প্লাস মাইনাস এরা হচ্ছে সবার লাস্টের দিকে কাজ হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ, এরা হচ্ছে সবার ফার্স্টের দিকে কাজ হবে। তো বেসিক্যালি ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর এদের কাজ আগে হবে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দুটোই একসাথে থাকলে ডিক্রিমেন্ট আগে হবে, ঠিক আছে? তো এই দিক থেকে এই দিকে হচ্ছে পাওয়ার কমে গেছে, হ্যাঁ? কিংবা আমরা যদি উপর থেকে নিচে নামি তাহলে উপর থেকে নিচে নামলে এদের পাওয়ার বেড়ে গেছে। ওকে, তো যদি গুণ ভাগ প্লাস মাইনাস একসাথে থাকে তাহলে কি মডুলাস একসাথে থাকে, ব্র্যাকেট দেওয়া না থাকে, তাহলে মডুলাসের কাজ আগে হবে, তারপর গুণ ভাগের কাজ হবে, তারপর যোগ বিয়োগের কাজ। তারপরে আমাদের আছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর তো হচ্ছে যে এগুলিকে বলতেছি আমরা ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ, যে ইকুয়াল টু কিনা সেটা চেক করা, নট ইকুয়াল টু কিনা, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এরপরে আরেকটা আছে আমাদের বুলিয়ান কিংবা লজিক্যাল অপারেটর। এইটাও আমরা খুব একটা অতটা ব্যবহার করি না, মাঝে মাঝে করি, হ্যাঁ করি আমরা লজিক্যাল অপারেটর গুলিতে। ওই যে এন্ড অপারেশনের জন্য, যে মনে করো আমার দুইটা শর্ত দেওয়া আছে, ঠিক আছে? মনে করো আমার দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া থাকলে দুইজনেই মানে সেম কিনা তার জন্য আমরা এন্ড অপারেটর ব্যবহার করি, তার আবার অর অপারেটর ব্যবহার করি, ঠিক আছে? সো এন্ড অর সেগুলো ব্যবহার করছি। নট অপারেটর হচ্ছে নট এর জন্য, নট ইকুয়াল টু, ইকুয়াল টু। তো এগুলি হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, হ্যাঁ, লজিক্যাল অপারেটর। আমাদের লাস্টে এখানে একটা অপারেটর আছে যেটাকে আমরা বলতেছি টার্নারি ইফ দেন এলস। এই অপারেটরটা কি তোমরা সি তে ব্যবহার করে আসছো কিংবা সি তে দেখেছো? না স্যার। ওকে, সো সি তে এই অপারেটরটা ছিল, বাট আমরা জাভাতে এখন এটা দেখি যারা হয়তো আগে দেখোনি। তো এটাকে আমরা বলতেছি টার্নারি ইফ এলস দেন। আচ্ছা, আমাদের মনে হয় লাস্টের দিকে একটা প্রোগ্রাম আছে, তখন আমরা এই জিনিসটা আরো এক্সপ্লেইন করব। সো বেসিক্যালি ইফ এলস যে স্টেটমেন্টটা সেটা আমরা এই কোশ্চেন মার্ক আর কোলন এই দুইটা দিয়ে একবারে করে দিতে পারি। সো এটাতে করলে একটা লাভ হয় হচ্ছে যে ফাস্টার হয়, মানে ইফ এলস দেন এই জিনিসটাকে কম্পিউটারে এক্সিকিউট করতে যত টাইম লাগে এইভাবে যদি আমি লিখে দিই তাহলে এক্সিকিউট করতে সময়, সরি, এক্সিকিউট করতে সময় আরো অনেক কম লাগে, ঠিক আছে?
এখানে তোমরা একটু খেয়াল করবা যে এই প্রিসিডেন্স গুলো এগুলিকে সবাইকেই তাদের প্রিসিডেন্স অনুযায়ী সাজানো হয়েছে। তো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, যেমন এইখানে প্রিসিডেন্সটা পুরোপুরি দেওয়া আছে যে প্লাসের প্রেসিডেন্স বেশি নাকি এন্ড এর প্রেসিডেন্স বেশি, ঠিক আছে, কিংবা এটা হচ্ছে হাইয়েস্ট, মানে উপরের দিকে হলো হাইয়েস্ট আর নিচের দিকে হলো লোয়েস্ট, আর পাশাপাশি যাদের আছে এর মানে হচ্ছে এদের সমান সমান, ঠিক আছে, আগে করলেও হবে পরে করলেও হবে, এদের প্রেসিডেন্স সমান সমান। তো যেমন গুণ ভাগ মডুলাস, এদের প্রেসিডেন্স হচ্ছে সমান সমান। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমার কার প্রেসিডেন্স বেশি, ঠিক আছে, কুইজে এরকম প্রশ্ন থাকতে পারে যে প্লাসের প্রেসিডেন্স বেশি নাকি গ্রেটার দ্যান সাইনের প্রেসিডেন্স বেশি। তো প্রেসিডেন্স এই কথাটার মানে তো সবাই জানো, তাই না? প্রেসিডেন্স মানে হচ্ছে যে কার ক্ষমতা বেশি, কিংবা বলতে পারো যে কে আগে কাজ করবে, ঠিক আছে। প্রেসিডেন্স মানে হচ্ছে হু প্রিসাইডস ওভার দ্য আদার, মানে কে আগে কাজ করবে, সেটা হচ্ছে আমার প্রেসিডেন্স। আচ্ছা, সো এইখানে একটা ইফ এলস এর एग्जांपल দেওয়া হচ্ছে, হ্যাঁ, ইফ এলস প্রোগ্রাম কিভাবে লিখি আমরা, এটা আসলে বোঝার তেমন কিছুই নাই, আমরা ইফ এলস এর অনেক প্রোগ্রাম সি তে লিখে এসেছি। এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে জাভাতেও আমাদের ইফ এলস হচ্ছে সেইভাবেই কাজ করে, হ্যাঁ, যেভাবে আমাদের সি তে কাজ করেছে। ওকে, এখানে দেখো যে ইফ month equal 12 or month equal 1 or month equal 2, season equals to winter. ওকে, সো কন্ডিশন চেক করেছে এভাবে। আচ্ছা, বাম পাশের প্রোগ্রামটা এটা তুমি পারবা। তো বেসিক্যালি জাস্ট মানে ক্যালকুলেট করার জন্য, মানে বোঝার জন্য যে এর ভ্যালুটা কত হবে, মানে এই প্রোগ্রামটা যদি আমি এক্সিকিউট করি তাহলে এর ভ্যালুটা কত হবে, এটা তোমরা টেস্ট করে দেখো। আগে হচ্ছে নিজে নিজে অ্যানসারটা বের করার চেষ্টা করবা, দেন হচ্ছে এক্সিকিউট করে রান করে দেখবা যে অ্যানসারটা কারেক্ট আছে। তো এটা হচ্ছে জাস্ট ইফ এলস এর একটা एग्जांपल। উল্লেখ্য যেটা বলছিলাম সেটাই, যে সি তে আমরা যেভাবে লিখতাম এখানেও আমরা ঠিক সেভাবেই ইফ এলস ব্যবহার করতে পারবো, জাভাতেও আমরা ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবো। এই কারণেই তোমাদেরকে আসলে বলেছিলাম যে তোমাদের সি তে যা পড়েছো ওই জিনিসটাকে একটু রিক্যাপ করো কিংবা একটু রিভিশন দিও। আচ্ছা, এখানে সুইচ কেসের एग्जांपल দেওয়া হয়েছে, এটাও ওই আগের মতোই, সি তে একদম যেভাবে ছিল জাভাতেও সেরকম। তো এখানে একটা ফর লুপ চালানো হয়েছে এবং এভরি টাইম আই এর যা ভ্যালু হলো সেই আই এর ভ্যালুটাকে সুইচ করেছে আমরা। তো আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে সে বলবে আই 0, আই এর ভ্যালু যদি 1 হয় আই 1, আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে আই 2, এরকম। আচ্ছা, কোনো কারণে আমি যদি এই ব্রেকটা না দিই কিংবা এই ব্রেকগুলি না দিই, এই ব্রেকগুলি না দিলে কি সমস্যা হতে পারে বলতে পারো? কন্টিনিউ করতে থাকবে। এক্স্যাক্টলি, অর্থাৎ যেই কেসটাতে সে ম্যাচ পাবে, ফর এক্সাম্পল মনে করো আই এর ভ্যালু 2, আই এর ভ্যালু কি 0? না। আই এর ভ্যালু 1? না। আই এর ভ্যালু 2? হ্যাঁ। তাহলে সে 2 এর কেসটা প্রিন্ট করবে, এবং এখানে যদি ব্রেক না থাকে তাহলে সে পরের কেসটাতে গিয়ে পরেরটাও প্রিন্ট করবে। এখানে যদি ব্রেক না থাকে তাহলে সে পরেরটাতে গিয়ে পরেরটাও প্রিন্ট করবে। অর্থাৎ ব্রেক দিলে সে শুধুমাত্র ওই কেসটার ভ্যালুটা প্রিন্ট করে বের হয়ে যাবে, আর ব্রেক যদি না দেওয়া থাকে তাহলে সে কন্টিনিউ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সে কোনো ব্রেক পাবে। এই জিনিসটা কি দেখো এই জায়গাটাতে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। মনে করো সুইচ করা হয়েছে মান্থের ভ্যালুটাকে, মান্থের ভ্যালু যদি 12 হয় অথবা 1 হয় অথবা 2 হয়, যদি 12 হয় তাহলে সে পরেরটাতে যাবে, এর পরেরটাতে যাবে, এর পরে গিয়ে সে সিজনের ভ্যালু উইন্টার প্রিন্ট করবে, তারপরে ব্রেক করবে। অর্থাৎ যদি মান্থের ভ্যালু 12 হয় অথবা 1 হয় অথবা 2 হয়, এই তিনটা কেসেই আমার সিজনের ভেতরে উইন্টার অ্যাসাইন হবে। যদি 12 হয় তাহলে সে পরেরটাতে যাবে, পরেরটাতে যাবে, এভাবে গিয়ে সিজনের ভেতরে উইন্টার দিয়ে ব্রেক করে বের হয়ে আসবে। The same thing goes for 3, 4, 5 অথবা 6, 7, 8 অথবা 9, 10, 11, ঠিক আছে। যার সাথে ম্যাচ করবে সেই পর্যন্ত গিয়ে সেই সিজনটা অ্যাসাইন করে দিয়ে ব্রেক হয়ে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের একটা জাস্ট উদাহরণ ছিল যে সুইচ কেস দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো
ইফ এলস সুইচ কেস এগুলো তোমরা অলরেডি পড়েছো। এখানে আমরা এটাই দেখছিলাম যে জাভাতেও আমরা এক্স্যাক্টলি সেইভাবেই কাজ করি। ঠিক আছে, এখানে একটা আছে দেখো হোয়াইল লুপ। ঠিক আছে, হোয়াইল লুপ তো তোমরা অনেক আগে অনেকবার করেছো, অনেক দেখেছো। তো এখানেও দেখো হোয়াইল লুপটা আমরা এক্স্যাক্টলি সেইভাবেই লিখি। শুধু একটা ব্যাপার যেটা ওই যেটা আমরা জাভা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে শিখেছিলাম যে যা কোড লিখবো সেটা অবশ্যই একটা ক্লাসের ভেতরে লিখতে হবে এবং একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস থাকবে। এরপর সেই মেইন ফাংশনের ভেতরে আমরা আমাদের কোডটা লিখব। তো এই প্রোগ্রামটা সে কি আউটপুট দিবে? তো n এর ভ্যালু 10, n এর ভ্যালু 0 থেকে বড় হলে সে প্রিন্ট করবে টিক 10, অর্থাৎ সে টিক 10 প্রিন্ট করলো, তারপরে n মাইনাস মাইনাস অর্থাৎ 9 হয়ে গেল। তো এখানে সে প্রিন্ট করবে টিক 10, টিক 9, টিক 8, এরকম করে করে সে টিক 0 পর্যন্ত যাবে না টিক 1 পর্যন্ত যাবে বলতে পারো? 1 টিক 1 পর্যন্ত যাবে। n এর ভ্যালু যখন 1 তখন প্রিন্ট হলো, তারপরে n মাইনাস মাইনাস হয়ে গেল 0। 0 এরপর সে কন্ডিশন চেকিং এ গিয়ে দেখবে 0 কি 0 থেকে বড় না, কন্ডিশন ফলস, সুতরাং সে বের হয়ে আসবে। অর্থাৎ সে টিক 10 থেকে শুরু করে টিক 9 পর্যন্ত, সরি টিক 1 পর্যন্ত সে প্রিন্ট। আচ্ছা, তো এখানে দেখো এখানে আরেকটা एग्जांपल দেওয়া হয়েছে, ইন্টিজার i = 100, j = 200, while ++i less than --- j সেমিকোলন। এটা কি একটা কারেক্ট স্টেটমেন্ট নাকি এখানে কোনো ভুল আছে বলো তো? ঠিক আছে স্যার। সবাই কি 101 থেকে শুরু হবে আর 199 থেকে, মানে উল্টা এই দিক থেকে দুইটা শুরু হবে মনে হয়, কারণ প্লাস প্লাস তো আগে দেয়, মানে হচ্ছে আগে হচ্ছে প্লাস করবে পরে হচ্ছে ভ্যালু দিবে না, মানে একটু ঝাপসা ঝাপসা আছে, তারপরে স্যার বললাম আর কি। আচ্ছা, এমনি কি স্টেটমেন্টটা তোমার কাছে ঠিক মনে হয়? while লিখে ব্র্যাকেট দিয়ে দিছি কিন্তু আর কিছুই দেখি নাই, একটা সেমিকোলন দিয়ে দিছি, এটা কি কারেক্ট স্টেটমেন্ট তোমাদের সবার কাছে কি মনে হয়, নাকি এখানে কিছু ভুল আছে? ভুল আছে স্যার। স্যার সেকেন্ড কি ভুল আছে একটু বলো তো। স্যার ওখান থেকে একটা কার্লি ব্রেসেস স্টার্ট হবে না? না স্যার, স্যার এটা হবে না, সেমিকোলনটা হবে না। আচ্ছা, আমি শুধু কন্ডিশন আমি শুধু জিয়ানের কথাটা জোরে শুনতে পাচ্ছি, বাকি সবার কথা খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। এটা কি আমার সমস্যা না তোমাদের মাইক্রোফোন? না স্যার, আমি আপনার কথা জোরে শুনতেছি, ওই বাকি দুইজনের কথা আস্তে শুনছি, মানে ওদের মাইক্রোফোনের সমস্যা স্যার। আচ্ছা, তো মারজান ইসমত কি যেন বলতেছিলা, কিন্তু স্যার আসলে কার্লি ব্রেসেস স্টার্ট হবে না সেমিকোলন এর বদলে? স্যার সেমিকোলনটা হবে না। সেমিকোলনটা হবে না। আচ্ছা, ইসমত কিছু বলতে যাচ্ছিলা? না স্যার ঠিক আছে। ওকে, আসলে দেখো এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এটা ঠিক আছে, বুঝছো? এইটাকে আমরা বলি হচ্ছে যে এমটি স্টেটমেন্ট। এমটি স্টেটমেন্ট মানে হচ্ছে while এর পরে মনে করো একটা স্টেটমেন্ট আছে যে কোনো কাজ করে না, শুধুমাত্র সেমিকোলন দিয়ে দেয়। ঠিক আছে, while এর পরে একটা স্টেটমেন্ট আছে যে কোনো কাজ করে না। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে এমটি স্টেটমেন্ট। আমাদের এই জিনিসটা আসলে লজিক্যালি কারেক্ট। আমাদের এমটি স্টেটমেন্ট কিন্তু আমরা হয়তো ফিউচারে অনেক কাজে ব্যবহার করি। যেমন আমরা যখন ইন্টারফেসিং এ প্রোগ্রাম করছিলাম, তখন মনে করো আমাকে ওয়েট করতে হবে, একটা প্রসেসকে ওয়েট করতে হবে। আমার প্রসেসর তো হেভি স্পিডে রান করতেছে, হ্যাঁ, কিন্তু আমার ইনফরমেশন এখনো এসে পৌঁছায় নাই। তখন আমি প্রসেসরে কি করতাম, এরকম একটা হোয়াইল লুপ লিখে দিতাম এবং এই হোয়াইল লুপটা মনে করো 20 লক্ষ বার চলবে। ঠিক আছে, তো 20 লক্ষ বার চলতে গিয়ে তাতে করে আমার হয়তো 10 সেকেন্ড সময় সে ওয়েট করতো। তো ওইটাই আমার দরকার ছিল, যে সে একটা প্রোগ্রাম রান করবে কিন্তু 10 সেকেন্ড সে ওই মানে ওয়েট করবে। তার জন্য আমরা এরকম এমটি স্টেটমেন্ট দিতাম। সে কোনো কাজ করবে না, কিন্তু জাস্ট কন্ডিশন চেক করতে থাকবে, কন্ডিশন চেক করতে থাকবে, কোনো প্রিন্টিং নাই, কোনো অ্যাসাইনমেন্ট নাই, শুধু কন্ডিশন চেক করতে থাকবে। এখন এটা বুঝলাম, তাহলে তো একটা হোয়াইল লুপটা কাজ করবে। তাহলে এখন বলো তো এটার আউটপুট কি হবে? মিড পয়েন্ট প্লাস আই, অর্থাৎ আই এর ভ্যালুটা কত প্রিন্ট হবে? পসিবল অপশন হচ্ছে 149, 150, 151। এই তিনটার মধ্যে আই এর ভ্যালুটা কত প্রিন্ট হবে?
স্যার কোন তিনটা আরেকবার বলবেন? 149, 150 আর 151। 149 149 হওয়ার কথা স্যার। 149 হবে। 151 151 হবে। স্যার 150 যখন আসবে তার মানে তো হচ্ছে অলরেডি যে হচ্ছে 150 এর কাছে চলে আসছে, তখন তো লেস দেন আর হবে না। আচ্ছা আমি নিজেও না কনফিউজ হয়ে গেছি, বুঝছো? আসলে আমি নিজেও একটু দেখি। স্যার 100ই হবে না নাকি? না, 100 হবে না, কারণ হচ্ছে এখানে এক্সিকিউট হবে সুন্দর মতোই। এখানে এই যে while i প্লাস প্লাস মাইনাস মাইনাস যে এই কোডটা সুন্দর মতো রান করতে থাকবে। অর্থাৎ এই কোডটাতে কি হবে, হ্যাঁ, ব্যাপারটা এরকম যে মনে করো এখানে আছে আমার প্লাস প্লাস আই, ঠিক আছে, প্লাস প্লাস আই ইজ লেস দেন মাইনাস মাইনাস জে, হ্যাঁ, তাই না? এটাই আছে না, দেখি তো। হ্যাঁ, প্লাস প্লাস আই মাইনাস মাইনাস জে। আচ্ছা, তো আই এর ভ্যালু প্রথমে ছিল 100, জে এর ভ্যালু ছিল 200। সো এই জিনিসটাতে এটা যেহেতু প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা আগেই চেঞ্জ হবে। অর্থাৎ এই কন্ডিশন চেক হওয়ার আগেই দুইজনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এটা হবে আগে 101 আর এটা হবে 199। তো 101 199 থেকে ছোট, হ্যাঁ ছোট, ট্রু, তাহলে আবার চলবে। তো এটা হয়ে যাবে 102, এটা হবে 198, ঠিক আছে? তো এভাবে করে হ্যাঁ এটাও ট্রু চলতে থাকবে। তো এভাবে চলতে থাকলো, চলতে চলতে মনে করো এখানে আসলো 149, তখন ওর ভ্যালু কত হবে? 151। কিভাবে বুঝলাম জানো? দেখো, এইটা আর এইটা, এই দুটাকে যোগ করলে 300 হয়। এইটা আর এইটা, এই দুটাকে যোগ করলেও দেখা যাচ্ছে 300 হয়। এইটা আর এইটা, এই দুটাকে যোগ করলেও 300 হয়। তাহলে এখানে যখন 149 হবে, তখন এখানে হবে 151, মানে যোগ করলে যেহেতু 300 হচ্ছে। ওকে, তো এই কন্ডিশনটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি হলে আবার ঢুকবে, ঢুকে এইটা হবে 150 আর এইটা হবে 150। এটা ফলস স্যার। 150 কি 150 থেকে সমান? সমান না, তো ঠিক, ছোট না স্যার। সমান না, সরি ছোট। 150 কি 150 থেকে ছোট? না, আর ছোট না, ঠিক আছে, সমান হয়ে গেল, ছোট না। তো এখন সে বের হয়ে আসবে। তো অর্থাৎ i এর ভ্যালু যখন 150 ছিল, এই অবস্থায় সে এই while লুপের থেকে বের হয়ে আসছিল। তো এই জন্য সে প্রিন্ট করবে মিড পয়েন্ট 150। তো 150 would be the right answer. বুঝতে পারছো? স্যার Yes, লাস্টের sir. দিকে তো হয়ে গেল স্যার 149 এর দিকে রান করে তারপরে হচ্ছে অ্যাড হবে। আচ্ছা না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই কন্ডিশনটা তো সত্যি, সেজন্য সে আরেকবার রান করবে। আরেকবার মানে রান করার মানে কন্ডিশনের ভিতরে ঢুকবে, ঢুকে 150 আর 150 হবে, এরপরে গিয়ে এখানে পৌঁছে। তো আরেকটা, বের হয়ে গেলাম, বের হয়ে তারপরে সে মিড পয়েন্টের আই এর ভ্যালু। হ্যাঁ সরি, কেউ কিছু বলছিলেন? হ্যাঁ স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার একটা ভ্যালুই কেন প্রিন্ট হবে, মানে ওটা তো হচ্ছে লুপ দিছে, তো লুপের মানে প্রত্যেকবার আয়ের ভ্যালু প্রিন্ট হবে না? না, আমার তো এই মিড পয়েন্টের যে এইটা, এই প্রিন্টিংটা তো লুপের বাইরে। দেখো, আমি কিন্তু এখানে কোনো দেই নাই, যে এইভাবে লিখি নাই, কি ও বলে। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বুঝছি স্যার, বুঝছি। হ্যাঁ, তো এই লুপের স্টেটমেন্ট হচ্ছে শুধুমাত্র একটা, যেটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট, যেটা হচ্ছে সেমিকোলন। বুঝতে পারছো? লুপের স্টেটমেন্ট এটাকে আমরা বলি হচ্ছে যে এমটি লুপ কিংবা এমটি স্টেটমেন্ট। হ্যাঁ, যে মানে এমন একটা স্টেটমেন্ট যার কোনো কাজ নাই। তুমি যদি এখানে শুধু সেমিকোলন না দিতা তাহলে কিন্তু এরর দিত, ঠিক আছে? তাহলে সে বলতো যে আমি এই লুপের পরে কি কাজ করব আমি তো জানি না। কিন্তু এখন সে জানে যে সে লুপের পরে একটা সেমিকোলনের কাজ করবে, মানে আসলে কিছুই করবে না। সো এটা গেল আমাদের একটা হোয়াইল লুপ। তারপরে লুপের ভেতরে মানে লুপ আবার তার ভেতরে ইফ কন্ডিশন, এটাও আমরা দেখছি, এটাও আমরা জানি। সো আমরা ওই যে তোমাদেরকে বলেছিলাম একটা প্রাইম নাম্বার বের করো, তার জন্য আমাদেরকে লুপের ভেতরে ইফ কন্ডিশন চেক করতে হতো, তাই না? মনে আছে কিন্তু? তো এখানে প্রাইম নাম্বারের প্রোগ্রামটাই লেখা হয়েছে, বাট এখানে একটা হচ্ছে যে জাভাতে আমরা একটা প্রাইম নাম্বার বের করার সময় তখন আমাদের মনে একটা ফ্ল্যাগ থাকতো, তাই না? মোটামুটি সবার কি মনে আছে কিনা?
প্রাইম নাম্বারের প্রোগ্রাম বের করতে গেলে আমাদের একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল থাকতো, যে ফ্ল্যাগ ভ্যারিয়েবলটার ভ্যালু 0 হয়ে গেছে কিনা, তাহলে আমার লুপ শেষ করে বন্ধ করে বের হয়ে আসতাম, এরকম একটা। তো আমরা যেহেতু এখন জাভাতে আমাদের বুলিয়ান টাইপের একটা ডেটা টাইপ আছে, সেহেতু আমরা আর ওই ইন্টিজার ফ্ল্যাগ না রেখে একটা বুলিয়ান ফ্ল্যাগ রাখি, যে বুলিয়ান ইজ প্রাইম ইকুয়ালস টু ট্রু। আমরা প্রথমে ইজ প্রাইমের ভ্যালুটা ট্রু করে দিলাম। এরপরে যদি কখনো ডিভিজিবল হয়ে যায়, অর্থাৎ আই এর ভ্যালুটা যদি কখনো নাম দিয়ে ভাগ করে ডিভিজিবল ইকুয়ালস টু 0, অর্থাৎ যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তার মানে তো সেটার প্রাইম নাই। তো প্রাইম না থাকলে আমরা তখন কি করব, ইজ প্রাইমের ভ্যালু ফলস করে দেব এবং ব্রেক করব। ঠিক আছে, ব্রেক করলে সেই লুপের থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর আমরা চেক করব যে ইজ প্রাইমের ভ্যালু কি ট্রু না ফলস। যদি ট্রু থাকে তাহলে প্রাইম, আর ফলস হলে not। তো ইফ এলস ফর লুপের ভেতরে ব্যবহার করেছি আমরা এখানে, ওই জিনিসটা দেখলাম। আবারও আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে যে বুলিয়ান ব্যবহার করে। তো মনে করো এরকম ফর লুপ তো তোমরা দেখেছো, তাই না? যে একটা ফর লুপ যার সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই, তাই না? এটা কি কাজ করবে? স্যার এটার ব্যাপারে আইডিয়া নাই স্যার। বাকিদের কি অবস্থা জানো তোমরা, এটা কাজ করবে? এনিওয়ান এলস? তো আমাদের ফর লুপের 3টা পার্ট থাকে, হ্যাঁ। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন চেকিং, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো তুমি যদি একটা পার্ট না লেখো কিংবা কোনো কিছু না লেখো, তাহলেও এই ফর লুপটা কাজ করবে। তো তুমি যদি এরকম একটা ফর লুপ লেখো, এরকম মনে করো তুমি একটা ফর লুপ লিখছো এরকম, যে ফর দিয়ে সেমিকোলন সেমিকোলন এই, ঠিক আছে, ফর লুপ এরকম লিখছো। তো এটা কাজ করবে এবং এটা আসলে একটা ইনফাইনাইট ফর লুপ, ঠিক আছে। তো এখানে এরর দিবে, কিন্তু তুমি যদি একটা সেমিকোলন দিয়ে দাও, এখানে দিয়ে লাস্ট একটা সেমিকোলন দিয়ে দাও, তার মানে হচ্ছে যে কোনো কাজ করবে না, হ্যাঁ। তো মানে স্যার মানে এই কোনো স্টেপে আটকায় থাকবে সারা জীবন। সারা জীবন এখানে আটকায় থাকবে। এক্স্যাক্টলি, এটা একটা ইনফাইনাইট ফর লুপ, সারা জীবন এখানে আটকায় থাকবে। কারণ এখানে কোনো কন্ডিশন চেকিং নাই, এখানে কোনো ইনিশিয়ালাইজেশন নাই, এখানে কোনো শুনি নাই আমি। কন্ডিশন চেকিং না থাকার কারণে সে এটা ইনফাইনাইট হয়ে যাবে। তো এইটা যাতে ইনফাইনাইট না হয় তার জন্য আমরা কি করব, আমরা মাঝখানে একটা কন্ডিশন বসিয়ে দেব। ফর এক্সাম্পল মনে করো ডান, আমার এখানে ডান নামে একটা বুলিয়ান ভ্যারিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে ফলস। তো আমি দিয়ে দিলাম নট ডান। তো নট ডান দিলে যতক্ষণ পর্যন্ত ডানের ভ্যালু ফলস থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যেই ডানের ভ্যালু ট্রু হয়ে গেল, তাহলেই এইখানে হয়ে গেল, তাহলে হচ্ছে নট ট্রু, তার মানে ফলস, তখন সে লুপ থেকে বের হয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের ফর লুপ আমরা এভাবেও লিখতে পারি কোনো কিছু না দিয়ে। জাভাতে আমাদের আরেকটা নতুন উপায়ে ফর লুপ আছে, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে ফর ইচ লুপ, ঠিক আছে। জাভাতে আমাদের একটা নতুন উপায়ে ফর লুপ আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর এক্সাম্পল আমাদের এই প্রোগ্রামটা একটু দেখো, যে এখানে উপরের প্রোগ্রামটা কি করেছে, ইন্টিজার নামস নামে একটা অ্যারে কে ডিক্লেয়ার করা হয়েছে। ইন্টিজার নামস একটা অ্যারে যার ভিতরে 1 2 3 4 5 10 পর্যন্ত আছে। তারপর sum equals to 0, তারপর I equals to, for integer I equals to 0, I less than 10, I plus plus, sum equals to nums I, ঠিক আছে, sum plus equal nums I। সো বেসিক্যালি এই প্রোগ্রাম তোমরা আগে দেখেছো, তাই না? মানে এখানে কি করতেছি বলো তো, এই জায়গাটাতে কি করছি উপরের প্রোগ্রামটাতে? 1 থেকে শুরু করতেছি স্যার, আর বাড়াইতেছে প্রতি লুপের শেষে আয়ের ভ্যালু। অ্যাডিশন হচ্ছে। এডিশন হচ্ছে, তো বেসিক্যালি একটা সামেশন বের করতেছে, তাই না? সে এই অ্যারে সবগুলি মেম্বারের ভ্যালুগুলোকে সাম করতেছে, অর্থাৎ এইখানে অ্যারের প্রত্যেকটা মেম্বারকে যোগ করা হচ্ছে, আচ্ছা সামেশন বের করা হচ্ছে। ওকে, জাভাতে আমাদের এই প্রোগ্রামটাই দেখো কিভাবে লিখতে পারি আমি, ইন্টারেস্টিং, একটু সবাই খেয়াল করে দেখো। ফর ইন্টিজার এক্স কোলন নামস, নামস হচ্ছে এখানে আমার অ্যারের নাম, সাম প্লাস ইকুয়াল এক্স, তার মানে হচ্ছে নামস অ্যারের
প্রত্যেকটা ইন্টিজার একটা একটা করে নাও। ফর ইচ লুপ, এই লুপটাকে আমরা বলি হচ্ছে ফর ইচ লুপ। তো এর মানে হচ্ছে নাম অ্যারের প্রত্যেকটা ইন্টিজারকে একটা একটা করে নাও, নিয়ে সামের সাথে সেটাকে যোগ করে দাও। অর্থাৎ এইখানে এক্স এর ভ্যালু প্রথমবার হবে হচ্ছে 1, পরের বার 2, পরের বার 3, পরের বার 4, পরের বার 5, অর্থাৎ সে একটা একটা করে অ্যারের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা একটা করে সে যাবে। আচ্ছা, আগের ফর লুপটা আর এই ফর লুপটা এর মধ্যে ডিফারেন্স কি দেখতে পাচ্ছ তোমাদের, মানে প্রথম দৃষ্টিতে কি ডিফারেন্স মনে হচ্ছে যে মানে কোন কাজটা আমাদের করা লাগতেছে না, কিংবা ডিফারেন্সটা কোথায়? স্যার স্যার ইনক্রিমেন্ট করতে হচ্ছে না আমাদের। ইনক্রিমেন্ট করতে হচ্ছে না, তারপর আর কি করতে হচ্ছে না? তারপর কন্ডিশন কন্ডিশনও কোনো কন্ডিশন চেক করতে হচ্ছে না। গুড। দেখো, আমাকে ইনক্রিমেন্টের কাজও করতে হচ্ছে না, কন্ডিশনও চেক করতে হচ্ছে না। অর্থাৎ মনে করো একটা অ্যারের সাইজ আমি জানি না, ঠিক আছে, এবং তখন আমরা কি করতাম, সেই অ্যারে ডট লেন্থ দিয়ে সেই অ্যারের সাইজ বের করে পরে ইন্টিজার i = 0, i less than এটা ব্লা 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 i++, অর্থাৎ এই পুরো কাজটা আমাকে করতে হবে। কিন্তু যদি আমি কোনো জানি যে আমাকে এই অ্যারের প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স মানে হচ্ছে ট্রাভেল, হ্যাঁ, ট্রাভেল থেকে কথাটা আসছে ট্রাভার্স, কম্পিউটার সায়েন্সের ভাষায় আমরা বলি হচ্ছে ট্রাভার্স, যে আমি যদি জানি যে আমাকে কোনো একটা অ্যারের প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করতে হবে, তাহলে আমি এই আর এইভাবে লিখবো না। আমি কি করব, ফর ইন্টিজার x = নাম সাম প্লাস ইকুয়াল x। তো আমাকে তাহলে আমার কি সুবিধা হচ্ছে, আমার সুবিধাটা হচ্ছে যে আমাকে আর এক্সপ্লিসিটলি কোথায় শুরু করব কোথায় শেষ করব, কন্ডিশন চেক করব, ইন্ডেক্সের ভ্যালু, এত কিছু আর করতে হচ্ছে না। তো এখানে একটু ইজি করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আমি যদি চাই যে মনে করো না অ্যারে মাঝামাঝি গিয়ে আমি মানে আর যাব না, তখন আমার এইভাবে করে আমার প্রোগ্রাম লিখতে হতো। মনে করো প্রথম থেকে শেষ পর্যন্ত না, আমি মাঝখানের একটা পয়েন্ট থেকে শেষ পর্যন্ত যেতে চাই, কিংবা মাঝখানের এক পয়েন্ট থেকে মাঝখানের এক পয়েন্ট পর্যন্ত যেতে চাই, তাহলে তো এই ধরনের কেসে আমরা তখন আর এইটা ইউজ করি না, ফর ইচ লুপ ব্যবহার করি না, তখন আমরা এই নরমাল এইটাই ইউজ করি। ফর ইচ লুপ নামতেই বোঝা যাচ্ছে আমরা এটা তখনই ব্যবহার করব যখন এভরি এলিমেন্ট, হ্যাঁ, ইচ এলিমেন্ট অফ অ্যান অ্যারে নিডস টু বি অ্যাক্সেস, যখন প্রত্যেকটা এলিমেন্টকে আমার অ্যাক্সেস করা দরকার, তখন আমি এইভাবে করে ব্যবহার করি। আমি এইভাবে করে ব্যবহার করে যদি বন্ধ করে দিতে চাই, তাহলে হ্যাঁ, ব্রেক স্টেটমেন্ট লাগাতে পারি। আমরা ব্রেক স্টেটমেন্ট দিলাম যে মনে করো i এর ভ্যালু, এখানে তখন আবার একটা ইনক্রিমেন্টও লাগবে, যে ইনক্রিমেন্ট i এর ভ্যালু যদি 6 হয়ে যায় তাহলে ব্রেক করো, তাহলে সে এই পর্যন্ত গিয়ে ব্রেক করে বের হয়ে আসবে। তো এই জিনিসটাই আমাদের দেখুন যে আমাদের একটা নতুন উপায় আছে, হ্যাঁ, এক্সেল। এখানে একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে ফর ইন্টিজার x নাম এরকম করে আমরা যখন লিখি, এর মানে এই না যে আমরা কিন্তু এটা অনেকটা বলতে পারো যে রিড অনলি ভার্সন। এখানে x টা হচ্ছে আসলে একটা রিড অনলি ভার্সন। আমরা যদি আমাদের এই ফর লুপের ভেতরে x এর ভ্যালুটা চেঞ্জ করে দিই, মনে করো x = x * 10 লিখলাম, এরকম x এর ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, দ্যাট ডাজন্ট মিন যে আমার অ্যারের ভেতরে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমার অ্যারের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে না, অ্যারের ভ্যালু যা ছিল তাই থাকবে। এইখানে শুধু x একটা লোকাল ভ্যারিয়েবল, তার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, এইখানে কিন্তু আমার অ্যারের ভ্যালু চেঞ্জ হয়নি। অর্থাৎ আমি ফর ইচ লুপ দিয়ে শুধু রিড অনলি অ্যাক্সেস করতে পারবো, মানে হচ্ছে আমি শুধু ডাটা কিংবা ভ্যালু পড়ে নিয়ে আসতে পারবো, আমি অ্যারের ভেতরে কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবো না। অ্যারের ভেতরে যদি ভ্যালু আমার রিরাইট করতে হয় বা চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে আবার ওই ফর ইচ লুপ ব্যবহার করলে হবে না, তখন ওই আগের স্টাইলে এইভাবে করে আমাকে অ্যাক্সেস করে নামস আই দিয়ে এই নামস আই এর ভেতরে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে? তো সেটাই বুঝলাম যে ফর ইচ লুপ এটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারে, এবং এটা হচ্ছে একটা রিড অনলি অ্যাক্সেস, অর্থাৎ সে শুধু ভ্যালুটা পড়ে নিয়ে আসতে পারবে, বাট ভ্যালুটা চেঞ্জ করতে পারবে না।
এখানে ওই ফর ইচ লুপই 2D অ্যারের ক্ষেত্রে কিভাবে কাজ করবে সেই জিনিসটা দেখানো হয়েছে। যে এইখানে আমি মানে নরমাল অ্যাক্সেস করেছি, ফর ইচ লুপ ব্যবহার করিনি, কনভেনশনাল ফর লুপ ব্যবহার করেছি একবার দেখানোর জন্য, অ্যাক্সেস করার জন্য। এবং এখানে আমাকে তাই করতে হতো, বিকজ আমি এখানে কি করতেছি, অ্যারের ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো যদি কখনো ভ্যালু চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু ফর ইচ লুপে লাভ হবে না, তখন আমাদেরকে কনভেনশনাল ফর লুপই ব্যবহার করতে হবে। বাট আমি যখন শুধুমাত্র পড়বো, রিড অনলি করব, তখন আমি ফর ইচ লুপ ব্যবহার করতে পারি। এবং 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে দেখো কিভাবে লেখে, ইন্টিজার এক্স স্কয়ার ব্র্যাকেট নামস, অর্থাৎ সে এই নামস যেটাকে 2 ডাইমেনশনাল অ্যারে ছিল এটাকে আগে প্রথমে সিঙ্গেল অ্যারে তৈরি করেছে, দেন পরে আবার ফর লুপ নিয়েছে যে ইন্টিজার ওয়াই ইজ ইন এক্স, অর্থাৎ এখন এই এক্স যে সিঙ্গেল ডাইমেনশন অ্যারে তার প্রত্যেকটা এলিমেন্টকে সে ওয়াই দিয়ে অ্যাক্সেস করতে পারে। সো একটা 2D অ্যারেতে আমরা এভাবে করে ফর ইচ লুপ ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রেক উইথ লেবেল। তো আমরা এর আগে সি তে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করেছি, লুপের ভেতরে করেছি, লুপের বাইরে থেকে বের হয়ে যাওয়ার জন্য। তারপর সুইচ কেসের ভিতরে করেছি, সুইচ কেস থেকে বের হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এরকম করে আমরা ব্রেক ব্যবহার করেছি। ব্রেকের কাজটা আসলে কি? ব্রেকের কাজ হচ্ছে যেখানে ব্রেক কথাটা লেখা থাকবে, কমান্ডটা দেওয়া থাকবে, তার যে নিয়ারেস্ট কার্লি ব্রেসেস আছে, অর্থাৎ যে কোড ব্লকের ভেতরে ব্রেক আছে সেই কোড ব্লক থেকে বের হয়ে যাবে। আবারও বলো, আমি যদি একটা ব্রেক স্টেটমেন্ট লিখি, দ্যাট মিন্স হচ্ছে আমার যে কোড ব্লকের ভেতরে নিয়ারেস্ট যে এনক্লোজিং কোড ব্লকটা আছে সেই এনক্লোজিং কোড ব্লক থেকে সে বের হয়ে যাবে। অর্থাৎ তো আমরা চাইলে ব্রেকের সাথে একটা লেবেল দিয়ে দিতে পারি। তো মনে করো, দেখো এখানে একটা কার্লি ব্রেসেস দিয়েছি, এই কার্লি ব্রেসের লেবেল দিয়ে দিলাম, একটা কোড এই ব্লকটার একটা লেবেল দিয়ে দিলাম যে ফার্স্ট, তারপরে এখানে একটা লেভেল আছে সেকেন্ড, তারপরে এখানে আরেকটা লেভেল আছে থার্ড। তো এইটা হচ্ছে আমার থার্ড ব্লক, এই যে এখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লক। তো আমি যখন এইভাবে লিখবো যে ব্রেক সেকেন্ড, তাহলে সে কি করবে? তাহলে সে এই যে সেকেন্ড ব্লক যে আছে তার বাইরে, অর্থাৎ এই জায়গাটা, এই পয়েন্টে চলে আসবে। আর আমি যদি এখানে শুধু ব্রেক দিতাম, ইফ টি শুধু ব্রেক, তাহলে সে এখান থেকে এই থার্ড ব্লক থেকে বের হতো, সেই সেকেন্ড ব্লকে এখানে অবস্থান করত। কিন্তু আমি ব্রেক সেকেন্ড অর্থাৎ লেভেল দিয়ে বলে দিয়েছি যে সেকেন্ড ব্লকটা যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে তুমি বের হয়ে যাও। তো তখন সে এই সেকেন্ড ব্লকের এই লাইনটা প্রিন্ট করবে না, প্রিন্ট না করে সে এখানে গিয়ে বের হবে। ফার্স্ট ব্লক। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, কি কোনো প্রশ্ন? না না, বুঝছি, মানে না সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হতে যে ফার্স্ট সেটটা ওখানে প্রিন্ট করবে। মানে বেসিক্যালি আমার লেভেল দেওয়া থাকলে, যেই ব্লকের ওখানে লেভেল দেওয়া থাকবে সেই ব্লকের করসপন্ডিং সে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ব্রেক অপারেটরটা ব্যবহার করতে পারি। আর লেভেল বলতে ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম? হ্যাঁ হ্যাঁ, লেভেল বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড। সো বেসিক্যালি আমরা এরকম করে জাভাতে আমরা এরকম প্রত্যেকটা ব্লকের একটা নাম দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সরি আবার ওই যে সেকেন্ড ব্র্যাকেট বলে ফেললাম, আমরা কার্লি ব্রেসেস দিব এবং কার্লি ব্রেসেস দিয়ে ওই ব্লকটার একটা নাম দিয়ে দিতে পারি, সেটাই হচ্ছে লেভেল। হ্যাঁ, নাম লিখে ডট ডট, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড লিখেছি, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো। ভ্যারিয়েবলের যে নেমিং কনভেনশন সেই নেমিং কনভেনশন ফলো করলেই হবে। আচ্ছা, সো এটা গেল আমাদের ব্রেক কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখলাম। এবার আসি একটু টারশিয়ারি অপারেটর। হ্যাঁ, সো বেসিক্যালি এটাই আছে টারশিয়ারি অপারেটর। টারশিয়ারি অপারেটরটা হচ্ছে বেসিক্যালি ইফ এলস এর ভার্সন। তো আমার যদি এরকম একটা ই থাকে, মনে করো ইফ a is greater than b, দেন ম্যাক্স এর ভেতরে a কে রাখো, এলস ম্যাক্স এর ভেতরে b কে রাখো। এই প্রোগ্রামটা কি প্রোগ্রাম? যে দুইটা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা কোনটা সেই জিনিসটা আমরা বের করলাম। এই পুরো জিনিসটাই আমরা একটা লাইনে লিখতে পারি। সেটা কি রকম?
কন্ডিশন দিব প্রথমে a গ্রেটার দেন b, b এর প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন মার্ক। তো প্রথমে হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে কোশ্চেন মার্ক, তারপরে হচ্ছে ট্রু হলে কোন ভ্যালু হবে, মানে এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে কি কাজ করবে, মানে কোন ভ্যালুটা অ্যাসাইন করবে, আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কোন ভ্যালুটা অ্যাসাইন করবে। তো কোলনের আগে হচ্ছে ভ্যালু ইফ ট্রু আর কোলনের পরে হচ্ছে ভ্যালু ইফ ফলস। তার মানে এই এক্সপ্রেশনের কাজ হচ্ছে a এর ভ্যালু যদি b এর চেয়ে বড় হয় তাহলে a এর ভ্যালুটা ম্যাক্স এর ভিতরে চলে যাবে, আর a এর ভ্যালু যদি b এর চেয়ে ছোট হয় অর্থাৎ ছোট বা সমান হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে b এর ভ্যালুটা ম্যাক্স এর ভিতরে চলে যাবে। বুঝতে পারছো টারশিয়ারি অপারেটরের পারফরম্যান্স? Yes, sir. ইয়েস স্যার। সো ইফ এলস কে আমরা এভাবে টারশিয়ারি অপারেটর দিয়ে ছোট করে এক লাইনে লিখতে পারি। এতে করে লিখলে কম্পিউটার আসলে ওর ডিসিশন নিতে সুবিধা হয় এবং এই কোডটা রান করতে অনেক কম সময় লাগে। আমরা এর ভেতরেও নেস্টিং করতে পারি, নেস্টেড টারশিয়ারি অপারেটর ইউজ করতে পারি। এখানে তো আমরা দুইটা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা বের করলাম, আমরা যদি তিনটা নাম্বারের মধ্যে বড় নাম্বার বের করতে চাইতাম এ বি সি, তখন কি করতাম? মনে করো এ আর বি, প্রথমে এদের দুজনকে কম্পেয়ার করলাম, যদি এ বড় হয় তাহলে সে এখানে আসবে, আসার পর এখানে এ আর সি আবার কম্পেয়ার করব। এখন এ বি এর সাথে কম্পেয়ার করেও বড় হয়েছে, সি এর সাথে কম্পেয়ার করেও বড় হয়েছে, অর্থাৎ এটা যদি ট্রু হয় তাহলে এ যেটা এই ট্রু ভ্যালুটা রিটার্ন করবে আগেরটায়, এই এ ভ্যালুটা রিটার্ন করবে ম্যাক্স। আর এইটা যদি ফলস হয় তাহলে সি এই ভ্যালুটা রিটার্ন করবে আগেরটায়, এই সি ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে ম্যাক্স এর। তো কেউ কিছু বলতে চাইছিল? স্যার আরেকবার বুঝাবেন? হ্যাঁ বুঝাচ্ছি। সো যেটা বলছিলাম যে এটা একটা টারশিয়ারি অপারেটর, এবং টারশিয়ারি অপারেটর কিন্তু এটা নেস্টেড করা যায়, ঠিক আছে, নেস্টিং করা যায়। কিভাবে নেস্টিং করা যায়? যে মনে করো a গ্রেটার দেন b, এই কন্ডিশনটা কি সত্যি? হ্যাঁ সত্যি, অর্থাৎ b এর ভ্যালুটা সরি a এর ভ্যালুটা b এর থেকে বড়, a এর ভ্যালুটা b এর থেকে বড়, তাহলে আমি এইখানে আসব। এখানে এসে আমি অলরেডি কি পেলাম যে a এর ভ্যালুটা b এর থেকে বড়, তাহলে এখন আমি চেক করব যে a এর ভ্যালুটা কি c এর থেকেও বড় কিনা। তো আমি চেক করে দেখব a এর ভ্যালুটা c এর থেকে বড় কিনা। যদি a এর ভ্যালুটা c এর থেকে বড় হয় তার মানে কি দাঁড়ালো যে a b এবং c দুজনের থেকেই বড়, তো সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে হচ্ছে a। আর যদি a c এর থেকে ছোট হয় তার মানে কি a b এর থেকে বড় কিন্তু c এর থেকে ছোট, অর্থাৎ মনে করো a এর ভ্যালু হচ্ছে 10, b এর ভ্যালু 5 আর c এর ভ্যালু 20, তাহলে কি a মানে যেটা 10 5 এর থেকে বড় হয়েছে, b এর থেকে বড় হয়েছে, বাট c এর ভ্যালু 20 থেকে ছোট হয়ে গেছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বার কোনটা হবে? c। সি। তখন c টাকে আমি রিটার্ন করে দেব। তো এটা তো গেল এক পাশ, তাহলে এই পাশটাতেও b এর জন্য তখন থাকবে, হ্যাঁ, মানে সেম লজিকটা b এর জন্য হবে। হ্যাঁ স্যার বুঝছি এবার। So this is actually our today's lecture. So এখানে আমরা বেসিক্যালি সি, এগুলো সবই কিন্তু সিতে ছিল, হ্যাঁ, লেভেল জিনিসটা সিতে আমি কি ব্যবহার করেছি কিনা আমার মনে নাই, লেভেল জিনিসটা সিতে ব্যবহার করেছি কিনা, বাট আদারওয়াইজ মোটামুটি এখানে আমরা নতুন শিখলাম হচ্ছে এটা সিতে ছিল, বাট এখানে আবার শিখলাম ব্রেক, এই জিনিসটা শিখলাম যে এখন ব্রেকের সাথে লেভেল লাগানো যায়। ফর ইচ এটা হচ্ছে আমাদের একটা নতুন কমান্ড, নতুন লুপ। এইটা মানে অনেক জটিল প্রোগ্রামের ক্ষেত্রে, মানে বড় বড় ফর লুপ লেখার ক্ষেত্রে তখন এটা অনেক ইজি লাগে, হ্যাঁ, এটা একটা ফর ইচ লুপ, এটা আমরা নতুন শিখলাম। দেন হচ্ছে বুলিয়ান অপারেটর ইউজ করে লুপ লেখা যায় সেটা দেখলাম। তারপরে হচ্ছে হোয়াইল লুপ কিভাবে কাজ করে, সুইচ কেস কিভাবে কাজ করে সেটা তো আমরা দেখলাম। অপারেটরের প্রেসিডেন্স গুলো এটা দেখেছি, হ্যাঁ, কোন অপারেটর আগে কাজ করবে পরে কাজ করবে, এই টেবিলটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এখান থেকে আবার ওজন, এখান থেকে হয়তো একটা প্রশ্ন রাখতে হবে। আর হচ্ছে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে সেই জিনিসটা আমরা দেখলাম।
তারপরে টাইপ প্রমোশন, যে অটোমেটিক টাইপ কনভার্সন হয়, এক্সপ্লিসিট কাস্টিং, ইমপ্লিসিট কাস্টিং, এই জিনিসগুলো দেখো। সো দিস ইজ অল ফর টুডে। আমি এখন তোমাদেরকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। তোমাদের আজকে তো একটু পরে ল্যাব হবে, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমাদের এখনো